গণভোট 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 আবারও গণভোট হতে যাচ্ছে বাংলাদেশে। শেষবার হয়েছিল বহু বছর আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর। আপনার কি মনে আছে কত বছর আগে এবং কেন হয়েছিল সেই গণভোট? আর বাংলাদেশে মোট কতটি গণভোট হয়েছে এবং সেখানে কত শতাংশ ভোট পড়েছিল? বিস্তারিত আলাপের আগে আসুন জেনে নেই গণভোট কি, কেন এটা প্রয়োজন হয়, কিভাবে কাজ করে। বাংলাদেশ ও বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু গণভোটের নজির জানাতে সাথে আমি রাহি নায়াব। মানচিত্রের এই জায়গাটি দেখুন, উত্তর আয়ারল্যান্ড। আধুনিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত গণভোটগুলোর একটি হয়েছিল এখানে 52 বছর আগে। সেই ভোটের ফল যদি উল্টো হতো, বদলে যেতে পারত যুক্তরাজ্যের মানচিত্র। এই ভোট পরিচিত ছিল বর্ডার পোল নামে। উত্তর আয়ারল্যান্ড কি গ্রেট ব্রিটেনের সঙ্গে থাকবে নাকি রিপাবলিক অফ আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হবে? অনেকেই ধরেই নিয়েছিলেন যে যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে যাবে উত্তর আয়ারল্যান্ড, কিন্তু অবাক করে দিয়ে উত্তর আয়ারল্যান্ডের 99% রায় দিলেন তারা গ্রেট ব্রিটেনের সাথেই থাকতে চান। 21 শতকের আলোচিত গণভোটটিও হয়েছিল যুক্তরাজ্যেই। 2016 সাল থেকে গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে না থাকার সিদ্ধান্ত নেয় দেশটির জনগণ। এই রায়েই 2020 সালের 31 জানুয়ারি ইইউ থেকে বের হয়ে যায় দেশটি। গণভোট, যা ইংরেজিতে বলা হয় রেফারেন্ডাম, উৎপত্তি ল্যাটিন শব্দ রেফেরে থেকে, এর অর্থ ফিরিয়ে নেয়া, অর্থাৎ কোনো একটি সরকারি প্রস্তাব মতামতের জন্য জনগণের কাছে নিয়ে যাওয়া। গণভোট মূলত অনুষ্ঠিত হয় কোনো একটি প্রশাসনিক সিদ্ধান্তের জন্য, যেখানে সরাসরি ভোটের মাধ্যমে মানুষের ম্যান্ডেট নেওয়া হয়। গণভোট হয় দুই রকম, একটি হলো বাধ্যতামূলক গণভোট, সংবিধান পরিবর্তন, আন্তর্জাতিক চুক্তি অনুমোদন, আন্তর্জাতিক সংগঠনে যোগদান অথবা নির্দিষ্ট সরকারি ব্যয়ে অনুমোদনের জন্য নেওয়া হয় বাধ্যতামূলক গণভোট। আরেকটি হলো ঐচ্ছিক গণভোট। এটি অনুষ্ঠিত হয় কোনো একটি দাবি বা অনুরোধের ভিত্তিতে। এই অনুরোধ আসতে পারে সরকারের নির্বাহী ও আইন প্রণয়নকারী শাখা কিংবা সাধারণ জনগণের পক্ষ থেকে। এই ব্যবস্থা চালু আছে সুইডেনে। কোনো বিষয়ে আপত্তি বা দাবি জানিয়ে 50,000 মানুষ পিটিশন সই করলে সেখানে গণভোট হয়। এক বা একাধিক বিষয়ে সম্মতি নিতে গণভোট হয়, মূলত যেখানে হ্যাঁ অথবা না একটি উত্তর দেওয়ার সুযোগ থাকে। আবার কখনো কখনো একাধিক বিষয় উল্লেখ করে সেখান থেকে একটি বেছে নেওয়ার অপশন দেওয়া হয়। তবে বিশ্বব্যাপী গণভোটের ফলাফলের প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে প্রায় একই রকম, মানে শাসকরা যা চান গণভোটে ফুটে ওঠে সেই ফল। বাংলাদেশে অনুষ্ঠিত গণভোটগুলো হয়েছে হ্যাঁ বা না ভোটের প্রশ্ন সংযুক্ত করা ব্যালট পেপারে। গণভোটের ধারণা অত্যন্ত পুরনো, প্রাচীন গ্রিসেও স্থানীয় ভোটাভুটি ছিল। তবে আধুনিককালে রাষ্ট্রীয় গণভোটের পথিকৃৎ হলো ফ্রান্স। কিভাবে হয় চলুন দেখে আসি। 1793 সাল, ফ্রান্সে তখন চরম মাত্রার রাজনৈতিক অস্থিরতা। রাজতন্ত্র ভেঙে পড়েছে, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে রাজা ষোড়শ লুইকে। বিপ্লবী ও জ্যাকোবিনরা ক্ষমতার কেন্দ্রে। নতুন রাষ্ট্রের চরিত্র কি হবে তা নিয়ে তখন বিরাট মতভেদ। নতুন সংবিধান তৈরি করা হয়েছে। গণতান্ত্রিক এই সংবিধান জনগণ গ্রহণ করবে কিনা, দরকার হয় গণমানুষের সম্মতি। নতুন সংবিধান ছিল অত্যন্ত প্রগতিশীল। সার্বজনীন মানুষের ভোটাধিকার, জনসাধারণের সরাসরি অংশগ্রহণ, সামাজিক অধিকার সুরক্ষা এবং বিদ্রোহের অধিকারও রাখা হয় সেখানে। ভোটদাতাদের 99%ই নতুন সংবিধানের পক্ষে ভোট দেন। আর এ ঘটনা ফরাসি বিপ্লবের পর নতুন রাষ্ট্রের কাঠামো ও নীতি নির্ধারণের ভূমিকা রাখে। নতুন ফরাসি প্রজাতন্ত্র প্রথমে ইউরোপকে প্রভাবিত করে, গণতান্ত্রিক আদর্শ ছড়িয়ে পড়ে ইউরোপের বাইরেও। তবে আধুনিক বিশ্বে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক ও নিয়মিত গণভোটের জন্মস্থান সুইজারল্যান্ড। 1848 সালে নতুন সংবিধান গ্রহণের পর দেশটিতে স্থায়ী ও প্রাতিষ্ঠানিকভাবে গণভোট শুরু হয়। দেশটিতে এখনও গণভোট হয় বছরে একাধিকবার। এর মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী নীতি নির্ধারণ করে সরকার। গণভোটের বড় একটি নজির হলো নরওয়ে। 1905 সালে দেশটি সুইডেন থেকে স্বাধীন হয়েছিল গণভোটেরই মাধ্যমে। তুরস্কের একটি গণভোট এখনও বিশ্বে আলোচিত। দেশটিতে গণভোট হয়েছে মোট 7 বার, তবে সবচেয়ে আলোচিত ছিল 1987 সালের গণভোট। এই ব্যক্তি হলেন কেনান এভরেন। 1980 সালে তুরস্কের সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন জেনারেল কেনান। পরে 1982 সাল থেকে 1989 সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন। কেনান এভরেনের সামরিক অভ্যুত্থানের পর নিষিদ্ধ করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাদের 10 বছরের জন্য রাজনীতিতে অংশগ্রহণে বারণ ছিল। তবে সময় গড়ানোর সাথে সাথে নিষিদ্ধদের রাজনীতিতে ফিরিয়ে আনার দাবি জোরালো হয়। এজন্য সংবিধানের একটি অস্থায়ী ধারা সংশোধন করা প্রয়োজন হয়ে পড়ে। তুরস্কের প্রেসিডেন্ট গণভোট দেন। সেখানে হ্যাঁ না ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য, 50.2 এবং 49.8%। গণভোট পাশ হওয়ার পর নিষিদ্ধ নেতারা আবার রাজনীতিতে ফিরে আসেন। আর এই ভোটের 2 বছরের মধ্যে তুরস্কের সামরিক জমানার অবসান ঘটে। দেশটির গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হয় ওই গণভোটটিকে।
আরেকটি দেশে গণভোটের মাধ্যমে পতন ঘটে এক নায়ক স্বৈরশাসকের। 1988 সাল দক্ষিণ আমেরিকার চিলেতে 3বার গণভোট হয়। প্রথমটি হয় স্বৈরশাসক আগুস্তো পিনোশের শাসনের মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য। 58% না ভোট পড়ায় অবসান ঘটে পিনোশের শাসনামলে। এবার পশ্চিম থেকে সরে আসি প্রাচ্যে, বাংলাদেশে। স্বাধীনতার পর এখানে মোট 3বার অনুষ্ঠিত হয় গণভোট। প্রথম গণভোট অনুষ্ঠিত হয় জিয়াউর রহমানের শাসনামলে 1977 সালে। তখন সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জেনারেল জিয়াউর রহমান। তার নীতি ও কর্মসূচির প্রতি মানুষের আস্থা আছে কিনা এ নিয়ে গণভোটের ঘোষণা দেন। ওই বছরের 30 মে অনুষ্ঠিত হয় গণভোট। সারা দেশে ভোটার উপস্থিতি দেখানো হয় 88.1%। হ্যাঁ ভোট পড়ে 98.9%। বাংলাদেশে দ্বিতীয়বার গণভোট হয়েছিল একই কারণে, তবে ভিন্ন সেনা শাসকের জন্য। 1985 সালের 21 মার্চ রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ তার নীতি ও কর্মসূচির প্রতি মানুষের আস্থা আছে কিনা এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে তার দায়িত্ব পালনের উপর মানুষের আস্থা আছে কিনা এ নিয়ে হয় গণভোট। ভোট পড়ে 72 ভাগ। এই ভোটেও এরশাদের পক্ষে হ্যাঁ ভোট পড়ে 94.5%। তৃতীয় ও সর্বশেষ গণভোট হয় 1991 সালে। গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয় 90-এর 6 ডিসেম্বর। 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম সংসদ নির্বাচন। খালেদা জিয়ার নেতৃত্বে জয়লাভ করে বিএনপি। দেশকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় আনার বিল সংসদে পাশ হয়। এই বিলে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সই করবেন কিনা তা নিয়ে 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় গণভোট। ভোট পড়ে 35.2%, যার মধ্যে হ্যাঁ ভোট পড়ে 84.38%। আর এই ভোটের মাধ্যমেই গত 34 বছর ধরে বাংলাদেশে চলছে ওয়েস্টমিনস্টার ধাঁচের সংসদীয় গণতন্ত্র। তৃতীয় গণভোটের আগেই সাংবিধানিক সংশোধনীর জন্য গণভোটের আইন তৈরি হয়, তবে 20 বছর পর 2011 সালে সেই আইন বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার। 2024 সালে আওয়ামী লীগের পতনের পর 17 ডিসেম্বর সংশোধনী বাতিলের মামলায় হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পাশাপাশি গণভোট প্রথাও পুনর্বহাল করে। আরেকটি গণভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে একসাথে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। এবারের গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নকে, যেখানে থাকবে 4টি বিষয়। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের গঠন জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় হবে কিনা, সংসদ 2 কক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষের কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে কিনা, সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে জুলাই সনদে বর্ণিত 30টি প্রস্তাব বাস্তবায়নে নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে কিনা এবং জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কারগুলো রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে কিনা এই বিষয়গুলোতে সম্মতি বা অসম্মতি দেবেন ভোটাররা। যদিও এই ভোটের প্রক্রিয়া, অনুষ্ঠানের সময় ইত্যাদি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে। কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন যেসব প্রশ্ন উল্লেখ থাকবে গণভোটের ব্যালটে সেটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কতটা বোধগম্য হবে তা নিয়ে। এই ফেসবুক স্ট্যাটাসটি দেখুন। মাজেদুল নয়ন নামে এক থাইল্যান্ড প্রবাসী সাংবাদিক লিখেছেন তিনি তার মাকে গণভোটের প্রক্রিয়া বোঝাতে গিয়ে কেমন হিমশিম খাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি তার মাকে বলেন যে মা, আপনাকে আর ভোট দিতে যেতে হবে না। মাজেদুল নয়ন লিখেছেন তার ফেসবুক পোস্টের শেষ লাইনে। অনেকেই প্রশ্ন তুলেছেন 4টি প্রশ্নে একটি উত্তর দেওয়ার প্রক্রিয়াটি কতটা বাস্তবসম্মত, এ নিয়ে অনেকে আবার ট্রোল করেছেন ফেসবুকে। অবশ্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে সবশেষ যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার করেই বলে দিয়েছেন যে গণভোট হবে 4টি বিষয়ে, যেখানে আপনি একবারই হ্যাঁ বা না বলার মাধ্যমে আপনার রায় দিতে পারবেন। আর এই গণভোটটি অনুষ্ঠানের সম্ভাব্য সময় 2026 সালের ফেব্রুয়ারির কোনো একটি দিন, যেদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি ভোট দিচ্ছেন তো?